আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। জৈবনিক প্রক্রিয়া বলতে কি বুঝি? কথাটা এসছে জীব থেকে। জীব থেকে কথাটা এসছে জৈবনিক। জীব বা অর্গানিজম, তার মধ্যে যে প্রক্রিয়া বা প্রসেসগুলো ঘটে তার মধ্যে তাকে বলা হয় ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ। তাকে বলবো আমরা ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ। ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ আমরা পড়ার আগে কিছু কিছু জায়গাতে আমাদের একটু বুঝে নিতে হবে। ফিজিওলজি কাকে বলে? ফিজিওলজির বাংলা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তো শরীরের অভ্যন্তরে, কোষের বাইরে যে সমস্ত প্রক্রিয়া ঘটবে তাকে বলবো ফিজিওলজিক্যাল প্রসেস। তার মানে জীবের দেহের অভ্যন্তরে কিন্তু কোষের বাইরে যে প্রক্রিয়া ঘটবে তাকে বলবো কি? বলবো ফিজিওলজিক্যাল প্রসেস। যেহেতু জীবন, সেই জন্য ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ। জৈবনিক প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ বলতে আমরা কি বুঝি সেটা আমাদের একটু দেখে নিতে হবে। দেখো, জীব সম্পর্কিত পড়া সেই জন্য জীববিদ্যা। ঠিক একইভাবে জীব সজীব থাকার জন্য জীবদেহে নানা জৈবনিক প্রক্রিয়া সংঘটিত হয়। কারণ জীবকে যদি সজীব থাকতে হয়, জীবন্ত অবস্থা থাকতে হয়, বিভিন্ন প্রক্রিয়া তাকে করে যেতেই হবে। এই জৈবনিক প্রক্রিয়াগুলি কি কি হতে পারে? জীব অর্থাৎ প্রাণী বা উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া সমূহ। প্রাণী ও উদ্ভিদের উল্লেখযোগ্য শারীরবৃত্তীয় প্রক্রিয়া সমূহ কি হতে পারে? শ্বসন হতে পারে, তারপর হচ্ছে পুষ্টি হতে পারে, সংবহন হতে পারে, রেচন হতে পারে। এরকম ধরনের কমন প্রাণী ও উদ্ভিদের মধ্যে। কিন্তু যদি উদ্ভিদের যদি শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলি, উল্লেখযোগ্যভাবে উদ্ভিদের যদি শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলি, তাহলে আমরা বিশেষভাবে যেটা নজর দেব সেটা হচ্ছে সালোক সংশ্লেষ বা আলোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ, সালোক, স আলোক মানে আলোকের দ্বারা। তাহলে আলোকের দ্বারা যে সংশ্লেষ মানে সৃষ্টি হবে তাকে বলবো সালোক সংশ্লেষ। এটা হচ্ছে একদম উদ্ভিদের মুখ্য শারীরবৃত্তীয় প্রক্রিয়া। দ্বিতীয় যেটা হচ্ছে বাষ্পমোচন, এটাও কিন্তু প্রাণীদের ক্ষেত্রে হয় না। সালোক সংশ্লেষ যেমন হয় না, বাষ্পমোচনও হয় না। বাষ্পমোচন হচ্ছে ট্রান্সপিরেশন। বাষ্পমোচন জল নয়, কিন্তু বাষ্পমোচন। আরেক রকম হয় উদ্ভিদে, সেটা হচ্ছে গ্যাটেশন। তোমাদের নেই, সেটা হচ্ছে জলবিন্দু মোচন করে। যেমন শীতকালে আমরা দেখতে পাই কি, টমেটো পাতার আগায় জলবিন্দু দেখতে পাওয়া যায়। তো এই যে সালোক সংশ্লেষ এবং বাষ্পমোচন, এটা কিন্তু উদ্ভিদের, বিশেষ করে উদ্ভিদের, আবার বলছি বিশেষ করে উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রাণীদের মধ্যে দেখা যায় পার্থক্য, মানে এক্সেপশন কিন্তু কিছু আছে, মানে ব্যতিক্রম আছে। কিরকম ব্যতিক্রম আছে না? যেমন ক্রাইসেমিলা, ইউগ্লিনা, এরা হচ্ছে প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত হলেও এরা প্রাণী এবং এরা এককোষী। এরা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, কারণ এদের সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ থাকে। তাহলে ব্যতিক্রমটাও কিন্তু আমাদের জানতে হবে। এছাড়া তো পুষ্টি, রেচন, সংবহন কমন ব্যাপার, সেগুলো রইল। নেক্সট আমরা যেটা পড়ব উদ্ভিদ শারীরবিদ্যা বা প্লান্ট ফিজিওলজি। যেহেতু অ্যানিম্যাল নয়, তাহলে অ্যানিম্যাল যদি হয় তাহলে অ্যানিম্যাল ফিজিওলজি, প্লান্ট যদি হয় তাহলে প্লান্ট ফিজিওলজি। উদ্ভিদ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে আমরা এবার প্রবেশ করব, যেটা তোমাদের সিলেবাস আছে। তাহলে উদ্ভিদ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো প্রসেস আছে। যেমন সালোক সংশ্লেষ আছে, বাষ্পমোচন আছে, তারপরে মিনারেল নিউট্রিশন আছে, রেচন আছে,
জনন আছে, এরকম বিভিন্ন পরপর পরপর আছে। প্রথম যেটা আমরা শারীরবৃত্তীয় প্রক্রিয়া করবো সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা আলোক সংশ্লেষ বা সালোক সংশ্লেষ। এবার যেটা বোঝার যে আমরা এই সালোক সংশ্লেষ কেন করতে যাচ্ছি, আমরা কেন করছি সেটা আমাদের একটু বুঝে নিতে হবে। কারণ এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হচ্ছে এমন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, আমরা সাধারণত শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলি, কিন্তু প্রকৃতপক্ষে সালোক সংশ্লেষের খানিকটা পার্ট, মানে খুব কম অংশ হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আর যখনই কোষের মধ্যে প্রবেশ করে যাচ্ছে সমস্ত ঘটনা ঘটছে, তখন কিন্তু বিপাক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? আসলে যখন কোষের অভ্যন্তরে প্লাস্টিকের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, এই প্রক্রিয়াগুলো যখন ঘটছে, তখন তো বিপাকের অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে উদ্ভিদ শারীরবিদ্যা বা প্লান্ট ফিজিওলজি, উদ্ভিদ শারীরবিদ্যা বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে আমাদের অধ্যয়ন করা হয়। তাহলে কি বললাম, উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে আলোচনা বা অধ্যয়ন করা হয়, তাকে বলি প্লান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই উদ্ভিদ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জনককে না হেলস, বিজ্ঞানী স্টিফেন হেলস, মনে রেখো নামটা। তাহলে এবার আমরা চলে আসছি সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ বা আলোক, এটা লোক হবে। এগুলো কেন দেখাচ্ছে আমি বলে দিচ্ছি। এগুলো মূলত হচ্ছে সফটওয়্যারের জন্য প্রতিটা লেখা আসেনি, তাতে কোনো অসুবিধা নেই, আমার বোঝা নিয়ে কথা। পরবর্তীতে আমি চেষ্টা করবো যাতে এই লেখাগুলো আসে। তো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ বা আলোক সংশ্লেষ কি, দেখো খুব সোজা ভাবে বোঝো, পরে আস্তে আস্তে আমরা কঠিনে যাব। তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে কি নেবে, পরিবেশ থেকে জল, কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যালোকের উপস্থিতিতে তার দেহে একরকম রঞ্জক পদার্থ থাকে যেটা হচ্ছে ক্লোরোফিল, তার দ্বারা অজৈব সরল বস্তু থেকে জটিল বস্তু তৈরি হবে। মূলত এক্ষেত্রে হবে গ্লুকোজ। খুব সরলভাবে আমরা বুঝলাম। কি সরলভাবে বুঝলাম না, সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে কি করবে, কার্বন ডাইঅক্সাইড এবং জল নিয়ে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করবে, তাকে বলবো সালোক সংশ্লেষ। কিন্তু এর থেকে আরো অনেক বিস্তৃতভাবে বোঝার জন্য আমাদের কিন্তু সংখ্যাটা বুঝতে হবে। আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু পরবর্তী পড়াটাও আমরা করতে পারবো। সালোক সংশ্লেষ বা আলোক সংশ্লেষ এই সম্পর্কে আমরা দুই একটা কথা জানব। বিজ্ঞানী বার্নেস 1898 সালে প্রথম ফটোসিনথেসিস কথাটি কি করেছিল না ব্যবহার করেছিল। প্রথম কোন বিজ্ঞানী? বার্নেস। কত সালে? 1898। কোন শব্দটা? সালোক সংশ্লেষ শব্দটা। কিন্তু সালোক সংশ্লেষ শব্দটা দুটো গ্রিক শব্দ নিয়ে তৈরি। কি কি গ্রিক শব্দ? একটা হচ্ছে ফটোস বা আলোক, আর একটা হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষ। এই ফটোস বা আলোককে আমরা এখানে দেখো, আমি তোমার বোঝার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, স্বযুক্ত আলোক, যেহেতু সালোক পরিষ্কার। আমি এই যে পড়াচ্ছি, এই পড়ানোটা কিন্তু সবসময় মাথায় রাখবে, কখনোই কিন্তু তোমার টেক্সটে, মানে তোমার যে স্কুল থেকে যে বইটা সিলেক্ট করা আছে সেই বইটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ লেখা নেই, তার থেকে বেশিও আছে। কেন বলো তো? কারণ তোমার মানে আমাদের বিদ্যালয়ে যে বইটা আছে সেই বইটাই তো সারা পশ্চিমবঙ্গে নেই, বিভিন্ন পাবলিশারের বই আছে। অতএব আমি চেষ্টা করেছি কি, যে সমস্ত বইয়ে মূলত সিলেবাসে যা আছে সেটাকে এক জায়গায় এনে শেষ করার জন্য। ঠিক আছে, তো সেটা আমাদের একটু ভালো করে বুঝে নিই। নেক্সট কি, যে তাহলে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস
দুটো শব্দ নিয়ে তৈরি, গ্রিক শব্দ, একটা হচ্ছে ফোটোস আর একটি কি সিনথেসিস। দেখো সিনথেসিস কথাটা হচ্ছে সংশ্লেষ। আমরা ভুলবশত বা না জানার কারণে এই সংশ্লেষ কথাটাকে তৈরি কথাটা বলি না। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। তৈরি করা আর সংশ্লেষ করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তৈরির ইংরেজি কথা হচ্ছে প্রিপেয়ার। প্রিপেয়ার কি না, বিভিন্ন খাদ্যবস্তু আহারের উপযোগী করে তৈরি করা। যেমন মনে করো তোমার বাবা বাজার থেকে বিভিন্ন শাকসবজি কিনে আনলো, মাছ মাংস কিনে আনলো, তোমার মা কি করলো না ভাত রান্না করলো, সেই শাকসবজির সঙ্গে বিভিন্ন মশলা মিশিয়ে তরকারি করলো, মাছ করলো। তো এগুলো হচ্ছে তৈরি করা, অটোমেটিক। এগুলো কিন্তু বস্তুতপক্ষে কি খাদ্য কিন্তু ছিল, কিন্তু সেই খাদ্যটা আমাদের ঠিক আহারের উপযোগী নয় বলে সেটাকে আমরা কি করছি, আহার উপযোগী করে তৈরি করা। সেটা হচ্ছে প্রিপারেশন অফ ফুড। আর সিনথেসিস অফ ফুড কি, সিনথেসিস অফ ফুড হচ্ছে সেই প্রসেস যাতে কি হবে না তোমার হচ্ছে এমন এমন অজৈব সরল পদার্থ যা জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জটিল পদার্থে পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি যে সালোকসংশ্লেষ একটা উপচিতি প্রক্রিয়া। কেন উপচিতি বলছি, কথাটা হচ্ছে উপচিতি, ভালো করে বোঝো। উপচিতি, এই যে উপচিতি, আসলে বিপাক প্রক্রিয়াটা দুটো প্রক্রিয়া হতে পারে। এক উপচিতি হতে পারে, 2 নম্বর হতে পারে কি, 1 নম্বরে হচ্ছে উপচিতি হতে পারে, 2 নম্বরে হতে পারে অপচিতি। কেন উপচিতি? কথা হচ্ছে যখনই জীবদেহের কি বলবে শ্রীবৃদ্ধি ঘটবে, ওজন বাড়বে, আকারে বাড়বে, এবং শুধু তাই নয়, জীবদেহে কি হবে সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি করতে পারবে, এনার্জি শক্তি সৃষ্টি করতে পারবে। সেটা হচ্ছে উপচিতি। যেমন উদাহরণ সালোকসংশ্লেষ। আর অপচিতি কি, দেখো উপচিতি অপচিতি দুটোই কোষের মধ্যে হয়, দুটোই বিপাক। একটা হচ্ছে উপচিতি, একটা হচ্ছে অপচিতি। অপচিতি কি, ঠিক বিপরীত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি হবে না, খাদ্যস্থ শক্তি ভাঙবে, দেহের ওজন কমবে, বিভিন্ন ক্ষয় ঘটবে, যেমন শ্বসন। তাহলে শ্বসন হচ্ছে অপচিতি আর উপচিতি হচ্ছে সালোকসংশ্লেষ। তাহলে বিপাক কিন্তু দুটো অংশ। দেখো আমি প্রথমেই বলেছিলাম যে সংজ্ঞায় বলি শারীরবৃত্তীয় প্রক্রিয়া মূলত কিন্তু সামান্য অংশ কি, দেখো পত্ররন্ধ্র থেকে যখনই কার্বন ডাই অক্সাইড প্রবেশ করলো, প্রবেশ করে সে যখনই কোষের মধ্যে প্রবেশ করে গেল, তার আগে অবধি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ঠিক জলও মূল্যময় মাটি দ্বারা শোষিত হয়ে পরপর যাচ্ছে, সেটা পরে দেখাচ্ছি। যেই কোষের মধ্যে প্রবেশ করলো তখনই বিপাক প্রক্রিয়া, তার আগেরটুকু হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। মানে শরীরের অভ্যন্তরে কিন্তু কোষের বাইরে যে প্রক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল প্রসেস অফ অর্গানিজম। আর হচ্ছে কি, যে প্রক্রিয়াটা দেহের অভ্যন্তরে এবং কোষের অভ্যন্তরে তাকে বলবো আমরা বিপাক বা মেটাবলিজম। সো মেটাবলিজম আর ডিভাইডেড ইন্টু 2 পার্টস। কি বলছি, ক্যাটাবলিজম এন্ড অ্যানাবলিজম। অ্যানাবলিজম ইজ অপচিতি, অ্যানাবলিজম ইজ উপচিতি, এবং ক্যাটাবলিজম হচ্ছে অপচিতি। বেশ, এইটুকু অব্দি বুঝতে পারলাম। নেক্সট যেটা বসা, সালোক সংশ্লেষের ধারণা। আমরা সালোক সংশ্লেষের ধারণা সম্পর্কে একটু আলোচনা করব। কনসেপ্ট অফ ফটোসিনথেসিস। তোমাদের বইতে দেখো এই যে হেডিং গুলো কিন্তু ঠিক আছে, আমি সিলেবাসটা ধরেছি, কিন্তু লেখাগুলোর সঙ্গে মিল পাবে না। এটাই কারণ আমি বিস্তৃতভাবে আলোচনায় যাব, যাতে তোমার এই সাবজেক্ট সম্বন্ধে একটা বেস তৈরি হয়ে যায়, তুমি যাতে সাবজেক্টটাকে ভালোবাসতে পারো। আর এই সাবজেক্টটাকে যদি একবার ভালোবেসে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু জীবন উজ্জ্বল। কারণ এই সাবজেক্টটা দিয়ে
তুমি কিন্তু তোমার জীবনকে একটা অন্য রূপে আনতে পারো। ডাক্তার হতে পারো, নার্স হতে পারো, বিভিন্ন সায়েন্টিস্ট হতে পারো, আমাদের মতো শিক্ষক হতে পারো, তুমি প্রফেসর হতে পারো, রিসার্চ করতে পারো। সব কিন্তু এই লাইফ সায়েন্সের অনেক ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের মাধ্যমে করতে সেই সাবজেক্টটাকে ভালোবাসো। এবার কনসেপ্ট অফ ফটোসিনথেসিস অর সালোক সংশ্লেষের ধারণাটা কি, কতটুকু আমরা জানি, সেই সম্পর্কে আমি একটু আলোকপাত করব। দেখো, আমি যে ডায়াগ্রামটা দেখিয়েছি এখানে, এই ডায়াগ্রামটা বা এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, খুব ভালোভাবে বোঝো। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা আমি একদম সংক্ষেপে এখানে নিয়ে এসেছি। কি এখানে নিয়ে এসেছি? একটা গাছ দেখতে পাচ্ছ এবং গাছটাকে কিরকম দেখতে পাচ্ছ, যে মাটির ওপরের অংশ মানে বিটপ অংশ দেখতে পাচ্ছ। কোনটা বিটপ অংশ পরিষ্কার বুঝতে পারছো? এই পার্টটা হচ্ছে বিটপ অংশ, এই অংশটা যেটা লাল দাগ দিলাম, এই পার্টটা হচ্ছে বিটপ অংশ, তাই না? আর তার নিচের পার্ট, এই অংশটা হচ্ছে মূলের অংশ। তাহলে একটা উদ্ভিদের দুটো অংশ আমরা দেখতে পেলাম, একটা বিটপ অংশ আর একটা হচ্ছে মূল অংশ। ঠিক আছে, এটা বুঝতে হবে। তো এই দুটো অংশ এখানে আমরা দেখছি কি, যে মাটির নিচে দিয়ে দেখো ওয়াটার, জল নিচ্ছে, সেখান থেকে মিনারেলস বা খনিজ পদার্থ নিচ্ছে উদ্ভিদ। কিভাবে নেয়, কখন নেয়, এই সম্পর্কে কিন্তু আলাদা আলাদা অনেক চ্যাপ্টার আছে, সেই বিস্তৃত জায়গায় যাবোই না আমি, কারণ তোমাদের তত আলোচনা নেই এখানে। অতএব এই মূলরণ থেকে শোষিত জল, কোন জল শোষণ করবে? জল তো অনেক রকম আছে, শুধু মনে রাখো কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার। কৈশিক জল, কৈশিক বা জল বা ক্যাপিলারি ওয়াটার, কৈশিক জল বা মনে রাখবে ক্যাপিলারি ওয়াটার কিন্তু একমাত্র শোষণ করতে পারে সালোকসংশ্লেষ প্রক্রিয়া। এবার দেখো ডায়াগ্রামটা ভালো করে বুঝিয়ে দিই। গাছ কি করছে বলেছি, পরিবেশ থেকে, মানে এখানে পরিবেশ হচ্ছে মৃত্তিকা থেকে জল, এখানে জল থেকে সে জল গ্রহণ করছে ক্যাপিলারি ওয়াটার। এই যে মূল আছে, মূলের মূলরম থেকে মেনলি এটা শোষণ করে। এই যে মিনারেলস লেখা আছে মানে খনিজ পদার্থ এখান থেকে প্রবেশ করে কি হয়, ঊর্ধ্বমুখী যায়, একে বলে অ্যাসেন্ট অফ স্যাপ। স্যাপ মানে কি? খনিজ, ভালো করে বোঝো, খনিজ প্লাস জল। তখন তাকে, যখন খনিজ এবং জল হয় তখন তাকে বলে স্যাপ। কেন জল বলা হয় তার কারণ, এই পদ্ধতিতে এটাকে বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ, মানে রসের উৎস। দেখো জল বললাম না, কিন্তু রসের উৎস। এই প্রক্রিয়ার মাধ্যমে ওপরে দিয়ে যাবে। এটা অনেকগুলো বিজ্ঞানীর মতামত আছে, সেটা আমরা পরে আসবো। এবার যখন যাচ্ছে, এই তাহলে মৃত্তিকা থেকে জল পেয়ে গেল, বাতাস থেকে এ কিন্তু যেহেতু বায়বীয় উদ্ভিদ, টেরেস্ট্রিয়াল উদ্ভিদ বলা হয়, এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো। দুটো জিনিস গ্রহণ করলো পরিবেশ থেকে, কি? মৃত্তিকাস্থিত জল এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড। এবার কি করছে? সূর্যালোক বা রোদ থেকে সে এনার্জি, আলোক দিচ্ছে। কি হিসাবে দিচ্ছে? ফোটন কণার মাধ্যমে। কিসের মাধ্যমে? না, ফোটন কণার মাধ্যমে এ কিন্তু আলোক নেবে। ফোটন, ভালো করে মনে করো, নামটা মনে রাখো, ফোটন। সূর্যালোকের শুধুমাত্র ফোটন কণা একমাত্র সবুজ উদ্ভিদ গ্রহণ করতে পারে, বাকি সবুজ উদ্ভিদ পারে। সেই জন্য কিন্তু আমরা বেঁচে আছি, কারণ এর থেকেই খাদ্য তৈরি হবে। তাহলে কি হলো? পরিবেশ থেকে জল এবং কার্বন ডাইঅক্সাইড নিল, সূর্যালোকের উপস্থিতিতে কি করলো? গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করলো এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন আবার ত্যাগ করে দিল। এটাই হচ্ছে ধারণা, কনসেপ্ট। এটা কিন্তু সংজ্ঞা নয়, এই ধারণাটা তোমাকে ভালো করে বুঝতে হবে। আমি যেটা বলতে চাইছি, যে তোমার যদি এখানে একবার পড়তে গিয়ে অসুবিধা হয়, তাহলে এই যে ডায়াগ্রামটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা পজ করে ভিডিওটাকে স্ক্রিনশট নিয়ে ভালো করে বুঝে নাও। আর আমি তো ভিডিও দিয়েই দেবো, আমার ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। এইগুলো পরপর মেলাবে, দেখবে পরপর তোমরা কিন্তু সমস্ত কিছু সম্বন্ধে একদম ধারণা পরিষ্কার হয়ে যাবে।
তো এই কনসেপ্ট অফ ফটোসিনথেসিস সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। সালোক সংশ্লেষের ধারণা তাহলে কি বলছে, সবুজ উদ্ভিদ রোদ থেকে মানে সূর্যালোক থেকে আলোক বা ফোটন শক্তি গ্রহণ করে, কি করে করে রাসায়নিক শক্তি যেটা হচ্ছে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এনার্জি কারেন্সি বলি এটিপি। এই দেখো এএমপি হতে পারে, ভালো করে বোঝো, তোমরা তো এটা জানো না, এএমপির সঙ্গে পাইরোফসফেট যদি যুক্ত হয় একটা তখন হয় এডিপি, তার সঙ্গে যদি আরেকটা পাইরোফসফেট মানে অজৈব ফসফেট তাহলে এটিপি। এগুলো পড়বো কিন্তু বুঝতে হবে এগুলো। এই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেটটা তৈরি হয়, এই তৈরি হওয়ার পদ্ধতিটা কিভাবে হচ্ছে না, সূর্যালোকের উপস্থিতি, সূর্য থেকে যে ফোটন শক্তি ছিল সেই শক্তির মাধ্যমে কিন্তু এটিপি শক্তি উৎপন্ন হয়েছে এবং খাদ্য গ্লুকোজের মধ্যে সেটা প্রবেশ করে গেছে। বুঝতে পারছি? সবুজ উদ্ভিদ তাহলে আলো থেকে নিল ফোটন শক্তি করে এবং কি করলো, এটিপি শক্তি রূপে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজে আবদ্ধ করে রাখলো এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমেই এটা সম্ভব। এই প্রক্রিয়ায় সম্পন্ন করার জন্য তাহলে সবুজ উদ্ভিদ কি করেছে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়েছে, জল নিয়েছে এবং উপস্থিত থেকেছে কে না সূর্যালোক। ক্লিয়ার? এইটুকু অব্দি ক্লিয়ার হয়েছে? তোমাদের পরবর্তী ক্লাস আছে, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। সবুজ উদ্ভিদ এই রাসায়নিক এটিপি শক্তি নিজেদের জৈবনিক কাজে ব্যবহার করে, মানে সবুজ উদ্ভিদ নিজে ব্যবহার করবে, ব্যবহার করার পরে অতিরিক্ত শক্তি যেমন সে তার ফলে রেখে দেবে, পাতায় রেখে দেবে। যেমন মনে করো পুঁইশাক খাচ্ছ, পুঁইশাকের মধ্যে এটিপি শক্তি আছে খাদ্য হিসাবে, তাহলে তুমি গ্লুকোজ হিসেবে রাখছো। তারপরে মনে করো কোনো শর্করা জাতীয় খাদ্য খাচ্ছ, ডাল খাচ্ছ, প্রোটিন জাতীয়, ফ্যাট জাতীয় খাদ্য, এর মধ্যে কিন্তু সব শক্তি যাচ্ছে। তাহলে উদ্ভিদ আগে কি করবে, নিজে ব্যবহার করবে, তারপরে কি হবে, অন্যান্য জীবরা তারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে উদ্ভিদের খাদ্যের মাধ্যমে এই রাসায়নিক শক্তি মানে এটিপি পাবে। যেমন আমরা পরে পড়বো, সবুজ উদ্ভিদ ঘাস খাচ্ছে কে, ছাগল, ঠিক আছে, ছাগলকে খাচ্ছে কে, মানুষ, অনেকেই খাচ্ছে, তবু আমি বলছি ঘাস খাচ্ছে। ঘাস দেখো সবুজ উদ্ভিদ, তাহলে সে কি করছে না, খাদ্য তৈরি করছে, সেই খাদ্যটা সরে যাচ্ছে কোথার মধ্যে না, এই শক্তির মাধ্যমে চলে আসছে ছাগলের মধ্যে। ছাগলের মধ্যে যেই ঢুকছে সেই আবার কি, ছাগলের মাংস মানুষ খাচ্ছে। এক জীব থেকে আরেক জীবে খাদ্য শক্তি মানে শক্তির প্রবাহ হচ্ছে, এটা আমরা পরে পড়বো ইকোসিস্টেমে। তাহলে অন্য জীবেরা প্রত্যক্ষ বা পরোক্ষ, প্রত্যক্ষ ভাবে কে খাচ্ছে, ঘাসকে, ছাগল গরু, তাহলে প্রত্যক্ষ। আর আমরা ঘাস খাচ্ছি না, আমরা কিন্তু প্রত্যক্ষ ভাবেও খাই, পরোক্ষ ভাবেও খাই। কিরকম, আমরা যেমন পুঁইশাক খাচ্ছি, প্রত্যক্ষ খাচ্ছি, আবার ছাগলের মাংস খাচ্ছি, প্রত্যক্ষ খাচ্ছি। তাহলে আমরা দুটো প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কিন্তু খাদ্যের মাধ্যমে এই রাসায়নিক শক্তি পায়। অর্থাৎ জীবকুল সালোক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের উপর বেঁচে থাকে। একদম পরিষ্কার হয়েছে? আমরা তাহলে এখানে কিন্তু এবার শেষ করে দেব। তো যেটা বলতে চাইছি, মন দিয়ে পড়ো, পড়ার পরে একদম যেভাবে বললাম সেইভাবে পড়ো। তাহলে ওকে, আমি তাহলে শেষ করছি, পরের দিন দেখা হবে। এই পড়াশোনাটা করতে থাকো। বেস্ট অফ লাক।